বাড়িতে শুধু ৩ জন মেয়ে মানুষ। রাত ১২টার দিকে রাবেয়ার চেঁচামেচিতে ছাদ থেকে নেমে এসেছিল অন্তু। বাড়ির মেইন দরজা আটকাতে গিয়ে আরও কতক্ষণ দাঁড়িয়েছিল আব্বু অপেক্ষায়। আব্বু আসলি না। জানালার ধারে বই নিয়ে বসে জানালাটা খুলে দিয়েছিল। রাবেয়া ঘরে এসে আরেক দফা অসন্তোষ প্রকাশ করেছেন জানালা খোলা নিয়ে। ঠান্ডা হাওয়া আসছে, তা যেন শুষে নিচ্ছিল অন্তু। একদৃষ্টে চেয়েছিল বাইরের অন্ধকার কুয়াশাচ্ছন্নতায়। চুপচাপ এভাবে বসে থাকায় বুকের ব্যথাগুলোয় যেন আগুনে তুষের ছিটা পড়ছিল। মনের আশঙ্কাজনক দুঃখখানি মনোযোগ পাচ্ছিল। ধিকোধিক করে জ্বলছিল। অন্তিক আজ ৩ দিন বাড়ি ফেরেনি। আব্বু সকালে বেরিয়েছে, রাত ২টো বাজল, সেও ফিরল না। কিন্তু কেন ফিরল না? এত স্বার্থপর কেন হল আব্বু? এই যে সে সারাদিন মরিয়া হয়ে অপেক্ষা করছে, মাঝে মধ্যেই বুক ছেঁড়া কান্নাগুলোকে চোখের সীমানা পেরিয়ে যেতে দিচ্ছে, আবার কখনো শক্ত হয়ে উঠছে চোয়াল। এতক্ষণ নানাভাবে ভেবেও কোনো রকম ব্যাখ্যা বের করতে পারেনি। অন্তিক কোথায় গেছে, আব্বু আসছে না কেন? মনটা বাচ্চা হয়ে উঠছিল, কিছুতেই শক্ত হয়ে ভাবতে পারছিল না। বোকা বোকা ভাবনা আর অনুভূতিরা ভিড় করছিল ভেতরে। রাবেয়া আজ অন্তুর ঘরে ছিলেন। কেন জানি তিনি অনেকটা সময় নিয়ে লম্বা একটা মোনাজাত করলেন নামাজ শেষে। আম্মুর কান্নার গুনগুনানি অন্তুর কানে গলিত লোহা হয়ে ঢুকছিল। বাইরে রাত বাড়ার সাথে সাথে যখন ঝিঝি পোকার ডাক প্রকট হয়ে এলো, তখন চোখের পানি শুকিয়ে রাবেয়া কাত হয়ে শুয়েছেন কোনো রকমে। অন্তু কম্বল তুলে দিল উনার গায়ে। এরপর ৩-৪ বার আব্বুর নম্বরে ডায়াল করল। রিসিভ হল না। অজু করে এসে তাহাজ্জুদের নামাজে বসেছিল, তখন রাত ৩টা ছুঁই ছুঁই। নামাজে খুব বিঘ্ন ঘটছিল, কেন জানি কান্নারা বাঁধ মানছিল না। কান্নার তোড়ে সিজদা লম্বা হচ্ছিল, নাক টানতে হচ্ছিল বারবার। বুকের ভেতর আটকে এসে কয়েকবার দম আটকাল। এসবের কারণ স্পষ্ট নয় অন্তুর কাছে। তবে বুকে তুমুল ঝড় উঠেছে, কঠোর আশঙ্কারা নেচে নেচে কী সব অলক্ষণে কথাবার্তা বলতে চাইছে। অন্তু কান দিল না সেসবে। সেজদায় পড়ে রইল বহুক্ষণ যাবৎ। খুব বেশি দেরিও নেই ফজরের আজানের ধ্বনি শোনা যাবার। জয় এসেছে, তা হামজা জানতে পারল সকাল 10টার দিকে। জয়ের রুমে গিয়ে তাকে পাওয়া যায়নি। অথচ তার এতক্ষণ চিৎপটাং হয়ে পড়ে থাকার কথা। বেড সাইড টেবিলের ওপর বিয়ারের ক্যান উল্টে পড়ে আছে। বিছানায় কম্বল ছড়ানো। হাতঘড়ি, ওয়ালেট, পারফিউম সব নিজেদের জায়গায় পড়ে আছে। তার মানে জয় আশেপাশেই কোথাও আছে, দূরে বের হলে এসব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে থাকত। তরুকে ডাকল হামজা। তরু এলো না, গলা উঁচিয়ে জবাব দিল। জয় কখন এসেছে কাল রাতে? তরু চেঁচিয়ে জবাব দিল, ভোর রাতে। আবার তাহলে বের হয়েছে কখন? সকাল 8টার দিকে বের হয়ে গেল। বলে গেল, এক্ষুনি আসবে। আপনি কল করুন। হামজা এসে সোফায় বসে রিমিকে ডাকল, 1 কাপ কফি বা চা কিছু একটা দাও। রিমি আস্তে করে বলল, আসছি। হামজার মনে পড়ল, আজ সকালে ছোট্ট একটা মিটিং ছিল ক্লাবে জয়ের। মাঝখানে আর 2 দিন 3 রাত বাকি নির্বাচনের। চারদিকটা এতটা ঠান্ডা থাকার কথা না থাকলেও ঠান্ডা, কারণ আসল প্রতিপক্ষ এখনও হাসপাতালে দৌড়াদৌড়ির ওপর আছে। মাঝহার এখনও হাসপাতালে ভর্তি। লোক মারফতে খবর পাওয়া গিয়েছে খুব শীঘ্রই রিলিজ করা হবে ওকে। হামজা মনে মনে প্রস্তুত যেকোনো কিছু মোকাবেলার জন্য।
তবে হাঙ্গামা নির্বাচনের পর হলে সুবিধা হয়, আর সেটার শতভাগ চেষ্টা করতে হবে। রিমি কফি দিয়ে চলে যেতে অগ্রসর হলে পেছনে থেকে ডাকল, হামজা, আজ যাবে ওই বাড়ি? না। হামজা চোখ তুলে তাকিয়ে কফিতে চুমুক দিয়ে বলল, আমি নিয়ে যাব, আমার সঙ্গে চলে আসবে। কফির গরম ঠোঁটে লেগে নড়েচড়ে উঠল হামজা। দ্রুত কাপ নামিয়ে বলল, এত গরম কেন? পরের বার কফি বানালে এত গরম পানি ব্যবহার করবে না। আপনারই বা এত তাড়াহুড়ো কিসের? ঠান্ডা হতে তো ঘণ্টাখানেক সময় লাগবে না। গম্ভীর স্বরে কথাটা বললেও তাতে অল্প একটু অভিমানও যেন শুনতে পেল হামজা। অথচ মেয়েটার অভিমান তার ভালো লাগে না। নির্বাচনের মুহূর্তে সকলের মনোনয়নের পাশাপাশি রিমির সম্পূর্ণ মনোযোগ চাই তার, নয়তো বেশ নার্ভাস ফিল হবে। যাও, তৈরি হও। যাব না আমি। আর এমনিতেও মাঝহার ভাই বাড়িতে আসেনি এখনো। হামজা যেন শুনল না কথাটা, বলল, জন্যই নিয়ে যাব। ও আসলে তুমি এমনিতে ওই বাড়িতে যাবার অনুমতি পাবে না। তৈরি হয়ে নাও। যাব না আমি। আপনি আমায় আপনার বন্দিনী করে রাখতে চান? ক্ষমতার লোভ আপনাকে অমানুষ করে তুলছে দিন দিন, তা বুঝতে পারছেন না। আপনাকে আমি ভালোবেসেছিলাম কোনো দিন, এটা ভাবতেও নিজের ওপর ঘেন্না লাগে আজকাল। দয়া করছেন আমার ওপর, ও বাড়ি নিয়ে যাবার অফার করে? আপনার দয়াতে থুতু ফেলি আমি। যথাসম্ভব অশিষ্ট ভাষায় কথাগুলো বলল রিমি। হামজা কফির মগ সেন্টার টেবিলে রেখে হাসল, অসীম ধৈর্যশীল এক পুরুষের মতো নিজেকে সামলে নিয়ে বলল, নিজেকে চেনা যতটা মুশকিল, তার চেয়েও বেশি কঠিন হল নিজের মানুষদের চিনতে পারাটা। তুমি চিরকাল ওই বাড়ির সকলের হাসি মুখ আর আদুরে আচরণ পেয়ে বড় হয়েছ, ওদের ব্যাপারে তোমার ধারণা ওই অবধিই সীমাবদ্ধ, কিন্তু ওটা শুধুই নিজের পরিবারের জন্য বরাদ্দ। যেমন আমি এই বাড়ির জন্য এক হামজা, গেট পেরিয়ে রাস্তায় পা রাখলে আরেকটা কেউ। মাঝহার আমার কাছে এত এত ছাড় পেয়েও বহুত কিছু করেছে এতদিনে, এবার তাহলে ভাবো এবার সুস্থ হয়ে কি করতে পারে। আর এবার ও ফিরে যা করবে, আশা করি আমার ওপর দিয়ে যাওয়া সেই চাপ দেখে তোমার ভাইয়ের ওপর ভালোবাসায় একটু চির ধরতে পারে। কথাগুলো বলে রিমির হাত চেপে ধরল হামজা। রিমি তা ছিটকে ছাড়িয়ে নিয়ে বলল, আমার ভালোবাসায় চির ধরাতে খুব চেষ্টা করে যাচ্ছেন, তাই না? আল্লাহ জ্বালিয়ে ভস্ম করে দিক আপনার চেষ্টাকে। দরকার পড়লে এই বাড়িতেই পচে মরব, যখন আপনার মতো জাহিলের সাথে বিয়ে হয়েই গিয়েছে, তখন আপনার বাড়িতেই মরণ হোক আমার। আপনার মতো অমানুষ শত্রুতা পুষবে, এটা আর এমন অস্বাভাবিক কি? কিন্তু যে মাঝহার ভাই আমাকে আপন বোনের মতো বুকে চেপে মানুষ করেছে, তার রক্ত ঝরার কারণকে না আমি ক্ষমা করতে পারি, আর না কোনো বিবেচনা। শত্রুতা আমি শুরু করিনি। শত্রুতা ওরা শুরু করেছে, এবং সেটাও বহুদিন আগে। যেবার প্রথম আমি ভিপি নির্বাচিত হয়েছিলাম, মাঝহারের ছেলেদের মাঝে কারো বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল হাতানোর ছিল, সেটা না পারায় এই শত্রুতার শুরু। এরপর দিন দিন আমার জনপ্রিয়তা বেড়ে যাওয়া তোমার চাচাতো ভাই, বাপ এদের শত্রুতার আগুনে পেট্রোল জ্বেলেছে। তোমাকে বিয়ে করতে চাইলাম। প্রথমে রাজি হলো না, পরে রাজি কেন হলো জানো? ভেবেছিল, আমি বাড়ির জামাই হয়ে গেলে ওদের হাতের লাঠি হয়ে যাব, আমার ক্ষমতা এবং জনপ্রিয়তার ভাগ পাবে ওরা। তা যখন হলো না, তখন একের পর আক্রমণ পেয়েছি এই কয় বছরে ওদের থেকে। কিছুই বলিনি কোনো দিন। কিন্তু আমার পর যখন জয় ভিপি হল, তখন আবার নতুন করে জ্বলে উঠেছে তোমার বাপ চাচার। এবার বলো, শত্রুতা কারা পুষছে, আর এর সমাধান কি? কোনো সমাধান নেই, এভাবেই যতদিন চলে।
আর এরপরেও তুমি অবুঝ হলে তোমার ওপর কঠোর হতে বাধ্য হব বোধ হয় আমি। রিমি আর এক মুহূর্ত দাঁড়াল না। তখনই গান গাইতে গাইতে ঢুকল জয়, হামজা ভাইয়ের হবে জয়, ও ভাবি গো হামজা ভাই খারাপ লোক, জয়ের মালা তারি হোক, উড়ছে পাখি দিচ্ছে ডাক, হামজা ভাই জিতে যাক ও আমার ভাবি গো, ও প্রাণের ভাবি গো। হামজা চট করে হেসে ফেলে তাকালো জয়ের দিকে। পরনে দুধের মতো সাদা ধবধবে একটা লুঙ্গি, তার ওপর ছাইরঙা শার্ট পরেছে। কোলে কোয়েল, পেছনে কবির ঢুকেই কপালে হাত ঠুকে সালাম করল। ওকে বসতে ইশারা করল হামজা। তার পেছনে দুজন একটা মস্ত বড় অ্যাকুরিয়াম বয়ে নিয়ে এসে বসার ঘরের মেঝেতে রাখল। হামজা ভ্রু কুঁচকে বলল, এসব টেনে এনেছিস কোনো দুঃখে? অল্প একটু টেম্পার উঠলেই যাতে ওটাকে আগে ভাঙা যায়। কোয়েল জয়ের কোল থেকে নেমে দৌড়ে এসে মামার কোলে চড়ে বসে। জয় লুঙ্গি এক হাতে উঁচিয়ে ধরে রুমে গিয়ে কিছু টাকা এনে লোক দুটোকে দিয়ে বিদায় করল। হামজার পাশে বসে কোয়েলকে বলল, যা এবার তোর মাকে ডেকে আনো। তোর মার কাদার পানির চোটে সবগুলো বালিশের তুলো পচে গেছে। তুলি কোথা থেকে দৌড়ে এসে কোয়েলকে কোলে তুলে নিয়ে এ গালে ও গালে চুমু খেতে লাগল, এক পর্যায়ে কেঁদে ফেলল। হুট করে কিছু মনে হতেই কোয়েলকে নামিয়ে জয়কে জিজ্ঞেস করল, তুই কি করেছিস ওই বাড়ি গিয়ে? মেরেছিস সীমান্তকে, তারপর এনেছিস কোয়েলকে? জয় বিরক্ত হয়ে বলল, সাংবাদিক মাসুদ আর মহিলা মানুষ কোনোদিন ভালো হবে না? তোকে মেরে মুখের নকশা বদলে বাপের বাড়ি পাঠিয়েছে, মেয়েটাকে রেখে দিয়েছিল জোর করে, তারপরেও কলজে ফাটতেছে স্বামীর জন্য। সামনে থেকে যা, ন্যাকা কান্না দেখলে ডায়াবেটিস বাড়ে আমার। সুগার আছে ন্যাকামিতে। কোয়েল এসে কোলে চড়ে বসে আধভাঙা স্বরে জিজ্ঞেস করল, জয়, ওই মাছগুলোকে বের করে খেলি আমি? বের করে দাও একটাকে। জয় মাথা নাড়ল, তার আগে তোমাকে আমি পানিতে চুবিয়ে খেলব 10 মিনিট, এরপর মাছকে পানি থেকে বের করে তোমার কাছে দেব খেলার জন্য। হামজা কেড়ে নিল কোয়েলকে, জয়কে বলল, লাথি মারব একটা? শয়তানে সবসময় লাড়ে চাড়ে তোরে। তোরে শয়তানকে আমি লাড়ি, এটা আমার প্রিয় কাজ ব্রো। হামজা গম্ভীর হল হুট করে, সীমান্তকে মেরেছিস? জয় সোফায় পা তুলে বসে বলল, না, সুন্দর মতো জিজ্ঞেস করেছি কেন মেরেছিস তুলিকে। তো কি বলল? কাম নাই করার মতো, বাল নাই ছেঁড়ার মতো, তো বউ পিটাইছে। আমারও কাম অথবা বাল ছিল না হাতে, আমিও 2-4টা লাগায় আসছি। পরে বাপের মার খাওয়া দেখে এই কোয়েলের ডিম কাদা ধরল, তারে নিয়ে যাইয়া অ্যাকুরিয়াম কিনে দিয়ে শান্ত করছি। মিছিল হয়েছে সকালে? ঝামেলা হয়েছে কোনো? না। শুনলাম মাঝার শালার পায়ে নাকি খাঁটি স্টেইনলেস স্টিল ঢুকাইছে। ওই শালা দিনাজপুর ব্যাক না করা অবধি বিশেষ ঝামেলা হবার কথা না। পেছনে যতই বদনাম পাবলিক করুক, জয়ের নামে ডরায় তো সবাই। এইটুকুই যথেষ্ট। মাঝার আসবে নির্বাচনের আগের দিন। রিলিজ করবে কাল টাইল মনে হয়। তখনই রিমি এসে জয়ের পাশে বসল। তার হাতে খাবারের প্লেট। খাবার তুলে জয়ের মুখের সামনে ধরে বলল, খাননি সকালে? সেহরির সময় খাইছিলাম। আসলেই চরম খিদে লাগছে, ধুর, ওই মাছ দিয়েন না, ডিমের টুকরোটুকু দেন। রিমি কপাল জড়িয়ে বলল, আপনার এত আহ্লাদ আসে কোত্থেকে? জয় নির্লজ্জের মতো হাসল, দয়ালের কাছ থেকে সরাসরি সাপ্লাই হয় আমার কাছে। হামজা ট্রাউজারের পকেট থেকে ফোন বের করল।
রিমি এক আজব চরিত্রের মেয়ে। সব কিছুকে ছাপিয়ে তার জেদ, যে জয়ের ওপর তার রাগ, আজ তার সাথে মিছেমিছি মিল বজায় রাখছে হামজাকে জ্বালাতে। জয় রিমির নাটক বুঝেও কোনো প্রতিক্রিয়া দেখাবে না, এটা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। জয় খাবার চিবোচ্ছিল, হামজা বলল, ভোট কেন্দ্রগুলোতে এক্সট্রা নিরাপত্তার জন্য কিছু পলাশ ভাইয়ের লোকের দরকার পড়বে। আমি চাচ্ছি না অন্তত সেদিন কোনো তামাশা হোক। বদনামসহ ভোট লাগবে না আমার। হামজা পাটোয়ারি নিখিল ভোটে মানুষের মনোনয়নে জিতেছে, এই রব যেন লোকের মুখে মুখে থাকে। দুপুরের পর পলাশ ভাই ডেকেছে তোকে, তেরামি না করে গিয়ে দেখা করে আসিস। তার হেরফের হলে কিন্তু অবস্থা খারাপ হবে তোর। জয় উঠে অ্যাকুরিয়ামের সামনে গিয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে মাছগুলোকে পর্যবেক্ষণ করল। আঙুল দিয়ে কাচের ওপর খুঁচিয়ে বেশ জ্বালালো মাছগুলোকে। ভেতরে একটা গোল্ডফিশ, দুটো অ্যাঞ্জেল ফিশ, আর একজোড়া কালশিটে রঙের অস্কার ফিশ এনেছে। গোল্ড ফিশ সে একটা কিনেছে কেন, সেই ভালো জানে। বহুবার ছোট বড় বহু ধরনের অ্যাকুরিয়াম কিনেছে, আবার রাগের সময় ওগুলোকে আগে ভাঙে। কবুতর, মাছ, খরগোশ, যে কোনো একটা কিছু পোষা প্রাণী হিসেবে থাকে সবসময় তার সংগ্রহে। মাছের সামনে থেকে উঠে বলল, দুপুরে যেতে পারবো না, ঘুমাবো আমি। বিকেলে গোসল করব, খাব। যাব ঠিক সন্ধ্যার আগে। দু এক কলকি টেনেও আসবো তাহলে। হামজা বকে উঠল, কলকি টানার খবর পেলে এক কোপে বলি দিয়ে দেব, শুয়োরের বাচ্চা। যে কাজে পাঠাচ্ছি তা করে ফিরে আসবি। সকাল থেকে বাড়িতে রান্না হয়নি, কারো পেটে ক্ষুধাও নেই। তবে মার্জিয়ার না খেয়ে থাকা চলবে না এই অবস্থায়। দুপুর গড়িয়ে গেছে, তখন রাবেয়া নিজেকে টেনে নিয়ে গেলেন রান্নাঘরে। অন্তু সিঁড়ির ওপর বসেছিল। চোখ দুটো খুব জ্বলছে, মেরুদণ্ডে অদ্ভুত রকমের যন্ত্রণা অনুভূত হচ্ছে। সারারাত না ঘুমানোর ফল। মার্জিয়ার ঘরের দিকে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো অন্তু। সকালে একবার বমি করেছে মার্জিয়া। সেই মুহূর্তে ঘরের ভেতর অন্তুর ফোনটা বেজে উঠল। অন্তু দিন দুনিয়া ভুলে ঘরে ছুটল, নিশ্চয়ই আব্বু ফোন করেছে। স্ক্রিনে অপরিচিত একটা আনসেভড নম্বর। তবুও অন্তুর চোখ ভিজে উঠল, কণ্ঠনালী থেকে কান্না ছিটকে এলো এক মুহূর্তে। আব্বুর ফোনে চার্জ নেই, সে সঠিক ধারণা করেছে তাহলে। অন্য কারো নম্বর দিয়ে কল করেছে। কাল সারাবেলা সে অকারণে চিন্তা করেছে। কল রিসিভ করেই ঝাড়ি মারল একটা, বয়স বাড়ার সাথে সাথে আক্কেল জ্ঞান কি গুলিয়ে খেয়ে ফেলেছ? একটা কল করি জানিয়ে দেয়া যেত না, যে কোনো কাজে আটকে গেছ? বাড়ির প্রতি তোমার না হয় টান নেই, আমারও তোমার ওপর টান নেই, তবে জলজ্যান্ত একটা মানুষ উধাও হয়ে গেলে একটু ভাবনা হয়তো নাকি? রাবেয়া দৌড়ে এসে দাঁড়ালেন মেয়ের পাশে। অন্তু ফোনে বলে চলল, তো কখন আসবে বাড়িতে? আর হ্যালো। ভরাট এক ধাতব কণ্ঠস্বর ভেসে এলো ফোনের ওপাশ থেকে। অন্তু থমকাল। আব্বুর কণ্ঠস্বর গম্ভীর, তবে তা চির পরিচিত, এটা নয়। পিপাসার্ত মুখে চুপ রইল অন্তু, তার ঠোঁট ফাটফাট করছে, ঠিক বুঝতে পারছে না বিষয়টা। বেশি প্যাচাল না পেরে যে ঠিকানাটা বলছি, সেখানে চলে আসিস। আর একটা পাখিও যেন সাথে না আসে বা জানতে না পারে কিছু। সংক্ষিপ্ত এক হুমকি বাণী শুনতে এতটা কর্কশ এবং হিংস্র লাগতে পারে, অন্তুর ধারণা ছিল না। লোকে বলে, অন্তু নিজেও নাকি কথা বলে খুব দৃঢ় আর কঠোর স্বরে। পর মুহূর্তে কল কেটে গেল। সাথে সাথে একটা মেসেজ এলো। সেখানে একটা ঠিকানা লেখা,
কাহারোল থানার নয়াবাদ সীমান্তে নয়াবাদ মসজিদ। অন্তু কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল ফোনের দিকে। রাবেয়া ঝাঁকাচ্ছেন ওকে অনবরত, বাবরার প্রশ্ন করেছেন, জবাব দিল না কোনো। যেই ঠিকানাটা পাঠিয়েছে, ওর ধারণা সঠিক হলে জায়গাটা ধেপা নদীর তীরে নির্জন এলাকার দিকেই নির্দেশ করছে। অন্তুর মাথা কাজ কথা বন্ধ করে দিয়েছে ইতোমধ্যেই। সে অবচেতনায় চলে গেল এক পর্যায়ে। রাবেয়া প্রশ্নগুলোর উত্তর না পেয়ে ছটফট করছেন। অন্তু চট করে মুস্তাকিনকে কল করে বসল। কেন করল সে জানে না। ফোনে পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে, একটা পাখিও যেন টের না পায়। তবুও ফোন করেছে অন্তু। স্বতন্ত্র এক এফবিআই অফিসারকে ডাকছে সে। মুস্তাকিন এলো ঠিক ২০ মিনিটের মাথায়। ততক্ষণ অন্তু ঠিক একই জায়গায়, একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল, জড় পদার্থের মতো দাঁড়িয়েছিল। মুস্তাকিন এসেছে টের পেয়ে নিস্তেজ হাতে মুখটা ওড়নার প্রান্তে আড়াল করে দাঁড়াল। মুস্তাকিন ঘটনা জানতে চেয়ে প্রশ্ন করল, অন্তু জবাব দিল গা ছাড়া ভাবে। তার চোখের কাতরতা মুস্তাকিনের দৃষ্টি এড়ানোর নয়, তবুও যথাসম্ভব শান্ত সে। ফোনের রেকর্ডার অন ছিল, কাকতালীয়ভাবেই যে ঘটেছে এটা। যা কথা হয়েছে কাকতালীয়ভাবেই সব রেকর্ড হয়ে গেছে। সেটা শুনে মুস্তাকিন যেন চমকে উঠল। এর আগে মুস্তাকিনকে এমন চমকাতে দেখা যায়নি। হাতঘড়িতে সময় দেখে অল্প সময় নিয়ে বলল, আখির রে পয়েন্ট মা রডার কেসটা হাতে নেবার পরের দিন আমার কাছে একটা চিরকুট হুমকি বার্তা এসেছিল, যার হুমকির ভাষা অনেকটা এরকম ছিল। তার চেয়েও ইন্টারেস্টিং বিষয় হল, তার কিছুদিন পর একটা ফোন কল এসেছিল, যেখানে এই কণ্ঠস্বরটাই আমাকে আবারও হুমকি দিয়েছিল। 2-2-4 না হয়ে কেমন যেন 5 হয়ে যাচ্ছে, ম্যাডাম। আপনি ভয়েসটাকে চেনেন অথবা আগে শুনেছেন? শান্ত উদ্বেগহীন স্বরে বলা মুস্তাকিনের কথাগুলোয় অন্তু হতবিহ্বল হয়ে তাকাল, কোনো জবাব দিল না। কেমন গোলমেলে লাগছে সব, বেজায় গোলমেলে। বাড়ি থেকে অন্তু বের করে তার আগে ছুটে বেরিয়ে আসতে নিলে মুস্তাকিন থামিয়েছিল। এরপরেও যখন বেপরোয়ার মতো বেরিয়ে আসতে অগ্রসর হয়, তখন একটা কঠিন ধমক মেরেছে মুস্তাকিন। রাবেয়া রানা চেয়ারে বসে জিজ্ঞেস করেছিল, বাহাদুরি করে একা যাবেন ঠিক আছে, এরপর আপনার সাথে কি হবে, তা দেখার জন্য ওখানে কে থাকবে? প্রথমে অন্তিক, পরে স্যার, এরপর আপনি, এরপর এ বাড়ির কার পালা? অন্তু নিশ্চুপ। মুস্তাকিন বলেছিল, আমি ফোর্স ডাকি, তারা গোপনেই আপনাকে প্রোটেক্ট করবে, ওরা জানতে পারবে না কেউ গিয়েছে আপনার সঙ্গে। এবং তা নিশ্চিত করার দায়িত্ব আমার। অন্তু রাজি হয়নি, প্রয়োজন নেই অফিসার। আমি কোনো ধরনের ছোট্ট একটা রিস্কও নিতে প্রস্তুত নই। আমার মন বলছে, ওরা ভয়ঙ্কর। কথার খেলাপি হলে খারাপ কিছু হতেই পারে। রাবেয়া কান্না লুকালেন শাড়ির আঁচলে। অন্তু নিস্তেজ পায়ে এগিয়ে গিয়ে আলতো করে একবার আম্মুকে জড়িয়ে ধরেছিল। বেরিয়ে আসার সময় মুস্তাকিনের সামনে দাঁড়িয়ে বলেছিল, 1 ঘন্টা সময়। এরপরে আমি ফিরে না আসলে আপনি ইচ্ছেমতো পদক্ষেপ নিতে পারেন। মুস্তাকিন কেমন করে যেন চেয়েছিল মিনিটখানেক অন্তুর চোখের দিকে। এরপর আশ্বাস দেবার ভঙ্গিতে মাথা নেড়ে বিদায় জানিয়েছিল। বিড়বিড় করে বলেছিল, গড ব্লেস ইউ। বাঁশের হাটের ওপর থেকে গাড়িতে করে নয়াবাগ যেতে কমবেশি আধ ঘন্টা সময় লাগে। যখন অন্তু নয়াবাগ মসজিদের সামনে পৌঁছাল, তখন বিকেল প্রায় শেষের দিকে। তার মনে হল, আরও একটু আগে আসার ছিল। শীতের মৌসুম, দিনের বেলা ছোট। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে।
নয়াবাগ মসজিদের অদূরে দাঁড়িয়ে থেকে তার ভেতরে এক প্রকার ছটফটানি কাজ করছিল। আবার ভাবতে বসে গেছিল, জীবনের সাথে আসলে ঘটছেটা কি? এই অনিশ্চিত প্রবাহধারা তাকে ধাওয়া করে কোথায় নিয়ে যাচ্ছে? মিনিট দুয়েক বাদে দুটো লোক এসে দাঁড়ালো সামনে। অন্তুর গাটা ঝাঁকুনি দিয়ে উঠল, লোমগুলো খাড়া হয়ে উঠেছে। লোকগুলোর মুখের অভিব্যক্তি ভীষণ রকমের চতুর। দেখে মনে হচ্ছে অন্তুকে মেহমানদারির উদ্দেশ্যে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছে। চারপাশের লোক আসল ঘটনা আন্দাজ করতে পারবে না এদের আচরণ দেখে, তাছাড়াও হয়তো বুঝলেও কিছুই বলবে না। রাজত্ব এদের, শাসন এদের, সমাজ এদের নোংরা পায়ের তালুর তলে পদদলিত। তারা যে রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছিল, রাস্তাটা ক্রমশ ঢালু হয়ে এগিয়ে গেছে। দুপাশে বন, জংলি এলাকার মতো। এক কথায় নির্জন একটি জায়গা। অন্তু হাসল। তার হাসি পাচ্ছে নিজের জীবনের ঘটনাপ্রবাহের ওপর এবং অনিশ্চিত আগামীকালের ওপর। মন ভরে কিছুক্ষণ নিঃশব্দে হাসল। আব্বুর কথা খুব মনে পড়ছে, সেটাকে পাত্তা দিতে চাইল না। ওটা মাথায় জেকে বসলে তার মানসিকতা মেরুদণ্ডহীন এক কেচড় মাফিক হয়ে পড়বে, যাকে আলতো পায়ের চাপে পিষে মারা যায়। কিন্তু এখন ফুটবল হবার সময় নয়। জানা নেই কি অপেক্ষা করছে, অথচ বেপরোয়া মন বেজায় শয়তান। ঘুরে ফিরেই আব্বুর মুখটা, মাঝে মধ্যে আবার অন্তিকের হাসি মুখটা খুব জ্বালাতন করছিল। অন্তু চারপাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সৃষ্টিকর্তাকে ডেকে উঠল মৃদু স্বরে, সাহায্য চাইল। একদম নির্জন জায়গাটির কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি বাংলো অথবা কোয়ার্টারের মতো বিল্ডিং। রংচটা দেয়াল, মরিচা ধরা লোহার জানালাগুলো। ওর পেছনে হাঁটছিল লোক দুটো। এত কাছে, গা লাগিয়ে হাঁটছে, এতক্ষণে বেশ কয়েকবার প্রায় ছোঁয়া লেগেছে। অন্তুর সাহস ওদের চোরা নজরে বাধা পড়ে আছে যেন। বাড়ির গেইটের ভেতর দিয়ে ঢুকতেই চোখে অন্ধকার দেখল। ঘুপচির মতো ভেতরটা, বিশ্রী গন্ধ আসছে চারপাশ থেকে। অন্তুর মাথা চক্কর কেটে উঠল অসহ্য দুর্গন্ধে। আন্দাজ করে নিল, মদ এবং ড্রাগসের গন্ধ মিশে একাকার হয়ে একটা ভ্যাপসা পেট গুলানো দুর্গন্ধের সৃষ্টি করেছে। সিঁড়িতে ওঠার সময় বেশ কয়েকবার লোক দুটো যেন ওকে ইচ্ছে করেই ছোঁয়ার চেষ্টা করল। অন্তু হাসল কেবল। তার মনে হতো সে প্রতিবাদী, অল্প হলেও। তার সামনে কোনো অন্যায় টিকার নয়। অথচ এই ভাবনাটা থেকে তাকে বের করতেই যেন প্রকৃতির আজ এত আয়োজন। কলেজের ছোকরাদের অথবা পাড়ার মহিলাদের সম্মুখে প্রতিবাদী আওয়াজ উঠানোটাই জীবনের জিত এবং নিরাপত্তা নয়, ওটাকে কোনো অর্থেই প্রতিবাদ বলে না। আজ মনে হচ্ছে তার প্রতিবাদ বোধহয় শুধুই মহিলা এবং সাধারণ অসভ্যদের সামনে সীমাবদ্ধ। নয়তো এখানে কেন সে একটা চলন্ত পুতুলের মতো হেঁটে চলেছে এভাবে? কোনোই প্রতিবাদের ভাষা মুখে আসছে না, হাতে উঠছে না। শরীরে কম্পন ধরেছে, মনে নারীসুলভ দুর্বলতা বিরাজ করছে। অসহায়ত্বের চাদরে পুরো অন্তঃসত্ত্বাটা বাজেভাবে ঢাকা পড়েছে। তার মানে এই সমাজের খারাপদের সম্মুখে টিকে থাকার মতো প্রতিবাদ রপ্ত করা সাধ্যের বাইরে। সে না হয় পারেনি, আচ্ছা নাই বা পারল। কিন্তু মুস্তাকিন? সে একজন এফবিআই অফিসার। তার কাছে হুমকি চিরকুট আসে, শাসানো ফোন কল আসে। মাঝপথে কেস দাবিয়ে দেয়া হয়। সমাজে আসলে কাদের বিচার এবং রাজ চলছে? কারা ভালো আছে? চিৎকার করে কেউ যেন কানের তালা ফাটালো এটা বলে, খারাপদের। খারাপরা ভালো আছে। একমাত্র খারাপেরা তুলনামূলক ভালো আছে। দোতলায় নিয়ে যাবার পর অন্তুর মনে হয়েছিল তাকে কোনো কক্ষে বন্দী করে দেয়া হবে।
নারী মন আতঙ্কে গুমড়ে উঠছিল। কিন্তু তাকে বদ্ধ রুমগুলো পার করে রুফটপের সামনে নিয়ে যাওয়া হল। চারপাশ ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে প্রায়। গোধূলি বেলা সবচেয়ে সুন্দর গোটা দিনের মাঝে। অথচ আজ তাকে বলি বোধহয় এই সুন্দর সময়ই দেয়া হবে। রুফটপটাও পুরনো, সবুজাব শেওলা পড়েছে, পুরনো বিল্ডিং। মাগরিবের আজান শোনা গেল এবার। অন্তু একটু চমকাল। লোকে বলতো সে চমকায় না। আজ অল্পতেই খুব কাবু হয়ে যাচ্ছে যেন। আজান শেষ হল। রুফটপে পা রাখল, মাথা তুলে আশপাশ দেখল। লোক দুটো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কয়জন পুরুষের সম্মিলিত হাসির আওয়াজ পেয়ে সেদিকে তাকাল অন্তু। চারদিকে কুয়াশা ঘন হয়ে আসছে, দিনের আলো ফুরিয়েছে। রুফটপটাকে বাইরে থেকে পুরনো পরিত্যক্ত জায়গা বলে মনে হলেও এখন বুঝল, এক অভিজাত বৈঠকখানার চেয়ে কম নয় এটা। গোলাকার সারি করে সাজানো সোফার সেট, সেন্টার টেবিল। টেবিলের ওপর সারি ধরা মদের বোতল, ড্রিঙ্কিং গ্লাস, সোডার কৌটা, মেডিসিনের পাতা, মোড়ানো কাগজ, ছুরি ইত্যাদি পড়ে আছে। সোফাতে গা এলিয়ে বসে আছে একজন পুরুষ। জলজলে বিড়ালের মতো চোখ, খাড়া নাক অনেকটা খিলানের মতো, পাটাগুলো যেন ফনা তুলে আছে। ঠোঁটে প্যাচপ্যাচে হাসি ঝুলছে। তার সম্মুখে পিঠ ফিরিয়ে বসে আছে আরেকটি লোক। এক মুহূর্তের জন্য অন্তুর মনে হল, এই পিঠ ফেরানো পেছনের পৃষ্ঠটাকে সে চেনে। অন্তু চোখ বুজে শ্বাস ফেলল। ততক্ষণে ধপ করে পুরো রুফটপে আলো জ্বেলে উঠেছে। সামনে বসা লোকটি তাকালো অন্তুর দিকে। সঙ্গে সঙ্গে হাতের গ্লাসটি নামিয়ে রেখে কেমন যেন মনোযোগী দৃষ্টি মেলল অন্তুর গোটা শরীরে, যেন আকর্ষণীয় কিছু পেয়েছে হুট করে। পেছনে ফিরে বসে থাকা লোকটা অনীহার দৃষ্টি মেলে দেখতে চাইল যে কাকে আনা হয়েছে। তার দৃষ্টি কেঁপে উঠে বিদ্যুতের মতো ধাক্কা খেল যেন অন্তুর ওপর। জয়। অন্তু হতবিহ্বল চোখে তাকিয়ে দেখল জয়কে। ধীরে ধীরে বিস্ময়ভাবটা কেটে মন মস্তিষ্ক ও গোটা শরীর জুড়ে এক বিদ্বেষী ঘৃণারা লাফিয়ে উঠল যেন। ঘেন্নায় চোখ জ্বালা করছে খুব। বুকের ভেতর ঝড় উঠেছে। এরা এত নিচে নামতে পারে? এত নিচে কেন করেছে এসব জয়? তাকে এখানে জয় নিয়ে এসেছে সম্মানহানি করতে? জয় সেদিন ভার্সিটি প্রাঙ্গণে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়েছিল, সেসবের জেরে এসব করছে? প্রশ্ন অনেক, উত্তর নেই যথাযথ। অবাক ভাবটা কাটল যখন চট করে ওর বাহু আঁকড়ে ধরে প্রায় ধাক্কা দিয়ে সামনে ঠেলে দিল পেছনে থাকা লোকটা। অন্তুর ভেতরে ধপ করে আগুন জ্বলে উঠল যেন। আরও দুটো ঠেলা তাকে সহ্য করতে হল। অন্তুর মাথাটা চক্কর কেটে উঠল। শরীরটা ভেঙে আসছিল। মন মস্তিষ্ক না চাইতেও একদম ফুরবল হয়ে আসছিল। সবশেষে সে একজন মেয়ে, মাংসাশী পশুর ডেরায় দাঁড়িয়ে থাকা এক ছোট্ট হরিণীর বাচ্চার মতোই ফুরবল। জয় চট করে উঠে দাঁড়াল। তার চোখে মুখে চাপা বিস্ময়ে। ভ্রু কুঁচকে রইল। হাতের ধোয়া ওঠা কলকিটা টেবিলে ফেলে বলল, ওকে ওকে এখানে নিয়ে এসেছিস কেন? কি সমস্যা? সোফায় বসা লোকটা চার হাত পা ছড়িয়ে বসে আছে, তার নজর এখনও অন্তুর শরীরে। লোক দুটো তখনও অন্তুর খুব কাছে দাঁড়ানো। অন্তু একদৃষ্টে চেয়ে আছে জয়ের দিকে। সে ঠিক বুঝতে পারছিল না পরিস্থিতিটা। জয় কি নাটক করছে? জয় এবার কঠিন স্বরে জিজ্ঞেস করল, ওকে এখানে নিয়ে এসেছিস কেন? কি চলছে মামা? কাহিনী কি? প্যাচপ্যাচে হাসি শোনা গেল। বিড়ালের মতো জলজলে চোখগুলো কিসের নেশায় যেন জ্বলছিল। সরু নাকের খিলানের মতো পাটাটা কাঁপে,
যখন লোকটি হাসে। অন্তুর ঘেন্না এলো সেদিকে তাকিয়ে। জয় খেকিয়ে উঠল, হের বাল, ওরে ক্যান নিয়ে আসছেন এইখানে? এইডা জিগাইছি। পলাশ তখনও অন্তুর দিকে চেয়ে। জয় দুই ভ্রুর মাঝে আঙুল ঘষে দাঁত খিঁচল। পলাশ ভাই, কিছু জিজ্ঞেস করতেছি। হাসি অফ করে জবাব দিয়ে এরপর হাসেন। অন্তু চমকে উঠল। পলাশ? দিনাজপুরের শীর্ষ সন্ত্রাস? বাজারের প্রতিটা দোকানে কসাইয়ের মতো চাঁদাবাজি থেকে শুরু করে নতুন নতুন পাপের সৃষ্টিকর্তা পলাশ ও রাজন। দেখেছিল না কোনোদিন লোকটাকে? আন্ডারওয়ার্ল্ড বলে একটা কথা আছে, আর সেখানকার জানোয়ারেরা আন্ডারগ্রাউন্ডেই বিচরণ করে সাধারণত। অন্তুর মাথায় এলো না, তাকে কেন এই নরকে আনা হয়েছে? মহাজনের পলাশ মানুষকে টাকা ধার দেয় সুদের চুক্তিতে। সময় এতটা কম দেয় যে একজন ঋণী লোকের পক্ষে অত দ্রুত সুদসহ টাকা জোগাড় সম্ভব হয় না। পলাশ তার বদলে বউ বাচ্চা, জমির দলিল, বাড়িঘর, ব্যবসা সবশেষে জান নিয়ে নিজের সুদসহ টাকা আদায় করে নেয়। এমন বহু কথা শুনেছে অন্তু পলাশের ব্যাপারে। এটাই কি সেই পলাশ? জয় এখানে কেন? অন্তুর খুব দুর্বলতা বোধ হচ্ছিল। চারপাশে দর্শকের মতো দাঁড়িয়ে আছে পলাশের লোকগুলো। দেখতে নর্দমার পাশে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকা কুকুরের মাফিক রূপ সবগুলোর। পলাশ হাসল, এত ব্যস্ত হইতেছিস, বাপ? এমন তসতসে মাল ঘরে রেখে এসে কিসব আউল ফাউল জিনিস বন্ধক রেখে মানুষ টেকা ধার নেয়, বোকার দল সবগুলা। জয় নাক মুখ জড়িয়ে বিরক্ত হয়ে মদের বোতল তুলে নিয়ে তাকে দুটো চুমুক দিল। অন্তুর বাড়ির লোকও কি সুদের টাকা নিয়েছে নাকি পলাশের কাছে? আমজাদ সাহেবকে তো এমন লোক মনে হয় না। গলা জ্বলছে আজ, অল্প সোডা এবং পানি না মেশালেই না। তখনই ওকে পাশ কাটিয়ে পলাশ এগিয়ে যায় অন্তুর কাছে। খুব কাছে গিয়ে দাঁড়ায়। অন্তু চেয়েও পেছাতে পারল না। পিছনে আরও দুটো কুকুর দাঁড়ানো। পলাশের শরীর থেকে যে দুর্গন্ধ আসছে, তাতে অন্তুর মনে হল সে যখন তখন গলগল করে বমি করে ফেলবে। এতটা কাছে কোনো পুরুষ কোনোদিন আসেনি তার। বিড়বিড় করে সৃষ্টিকর্তাকে ডেকে ওঠে অন্তু। পলাশ জিভ বের করা কুকুরের মতো গন্ধ শুকছে ওর শরীরের। বোরকা এবং নেকাবের ওপর দিয়েই যেন কিসের পৈশাচিক স্বাদ পাচ্ছে জানোয়ারটা। অন্তু চোখ বুজে ডুকরে উঠল নীরবে, আল্লাহ পাক, পানাহ চাই এসব থেকে, তুলে নিন আমাকে, রক্ষা করুন। পলাশ স্থির হয়ে দাঁড়াল। প্যাচপ্যাচে হাসি দিয়ে বলল, তোমার ভাই যখন বউয়ের গয়না নিয়ে এসে টাকা চাইছিল আমার কাছে, আমি অবশ্য ওরে কইছিলাম বউয়ের গয়না দরকার নাই, বউডারে আনলেই পারতি। জীবনে আর টেকা পরিশোধ করা লাগত না। ছেমরা দেখলাম জলে উঠছিল, অথচ টেকারও প্রয়োজন, কিছু বলবার পারে নাই, হা হা হা। পরে কইল, না, আমি গয়নাই রাখতে চাই, ভাই। দোকানে যা কামাই হবে, তা দিয়ে মাসে মাসে আপনার টাকা দিয়ে সময় ফুরানোর আগেই শোধ করে দেব। শালার ছাওয়াল পারল তো না। সেই হয়রানি পেরেশানি হইল, দোকানটাও গেল, রাখতে পারল না। শেষ পর্যন্ত 2 দিন আগে নাকি নিজেও পালাইছে। অথচ তোমারে আনলে খুশি হয়ে দেখা যাচ্ছে ওর ব্যবসাদারে নিজ হাতে চিরদিন প্রোটেক্ট করতাম। তোমারে আনে নাই কেন আগে? পরে খোঁজ লাগাইয়া জানছি তোমার কথা। এবার ঝুঁকে পড়ল পলাশ অন্তুর ওপর, তাও জানতাম না যে তুমি এত সুন্দরী। জানলে অন্তিক ছেমরাডার সুদ, আসল, চাঁদা, দোকানের কামাইয়ের ভাগ সবটা মাফ করে দিতাম। মেয়েলোকের ওপর কিচ্ছু নাই, কারবারও না।
আমি মেয়েলোকের খাতিরে হহুত ত্যাগ করবার পারি। হা হা হা। অন্তিক ছেড়াডা আমার থেকে লুকায়, না পালায় যদি তোমারে আনতো আমার কাছে, তোমার বাপদারও এত ভোগান্তি হইত না। সে আমি জানতামই না তুমি এরম। অন্তু এতক্ষণ কথাগুলো শুনছিল আর একটু একটু করে যেন পাতালে গেড়ে যাচ্ছিল, কিন্তু এবার কলিজার ভেতরটা ছ্যাঁত করে ওঠে। বাপের ভোগান্তি। থাবা দিয়ে পলাশের শার্ট খামছে ধরে, এই জানোয়ারের বাচ্চা, কি বললি তুই? আব্বু কোথায়? আব্বু তোর কাছে? কি করেছিস তুই আব্বুর সাথে? জারজ তুই? হ্যাঁ, কি করেছিস আব্বুর সাথে? আব্বু কই? কোথায় আব্বু? শুয়োরের বাচ্চা, আব্বু কই? ঝোড়ো ঝড়ো করে কেঁদে উঠল মেয়েটা। হুঙ্কারটা কান্নার সাথে মিশে নির্মম আর্তনাদের মতো শোনাল। পলাশকে দেখে মনে হল তার প্রিয় খাবারটা খেয়ে তৃপ্তির হাসি হাসছে, এতটা পৈশাচিক তার মুখের ভঙ্গি। অন্তু শুনেছিল, মহাজনের আর সন্ত্রাসরা পিশাচদের আরেক বংশধর। জোরে জোরে শ্বাস ফেলছিল মেয়েটা। বুকে কাঁপন ধরেছে। পলাশ অন্তুর হাতটা ছড়ানোর নাম করে বাজেভাবে জড়িয়ে ধরে ছুঁয়ে দিল। অন্তু ঝটকা মেরে হাত ছড়িয়ে পিছিয়ে যায়। ধাক্কা খায় পুরো দেহটা দুটো পুরুষের সাথে। ঘেন্না আসল নিজের শরীরের ওপর। কোথাও পুরুষের ছোঁয়া লাগা বাকি রইল না যেন গোটা দেহে। ছটফট করতে করতে দূরে সরে দাঁড়াল। ফুপানো কান্নায় নেকাব ভিজে উঠেছে অসহায় বাপ পাগল মেয়েটির। জয় সোফা ঘুরিয়ে নিয়ে বসেছে, যেন সে যাত্রাপালা দেখতে এসেছে। তার হাতে স্বল্প মাত্রার বিয়ারের ক্যান। অন্তর দৃঢ় বিশ্বাস জাগল, জয় সব জানে, সব। তবুও কেন নাটক করল প্রথম দিকে? অন্তু চেঁচিয়ে উঠল, আব্বু কই? চেঁচানোও নিদারুণ আহাজারির মতো ন্যায় শুনতে লাগল, আমার আব্বু কই রে? ও আব্বু? আমার আব্বুকে কোথায় রেখেছিস তোরা? কোথায় আমার আব্বু? আব্বু সবে কথা বলতে শেখা ছোট্ট শিশুটির মতো অবুঝ স্বরে ডেকে ওঠে অন্তু আবার, আব্বু? ও আব্বু? আব্বু? পাগলের মতো এদিক ওদিক খুঁজল আব্বুকে। অবুঝ শিশু যেমন অচেনা জায়গায় কাতর হয়ে ওঠে, অন্তু তার চেয়ে সহায়হীন এতিমের মতো কাতরাচ্ছে রুফটপের এক পাশে দাঁড়িয়ে। পলাশ বারবার দেখছে অন্তুর চোখ দুটো। পলাশের মনে হল, ভিজে ওঠা পাপড়ির জন্য মেয়েটার চোখ দুটো তাকে বেশি মাতাল করছে। নোংরা চাহিদায় উতলা হয়ে উঠছে তার পুরুষ দেহ। অন্তুর আর্তনাদ একবার কানে যাচ্ছে আর কামনা তাড়নার আগুনে কেরোসিনের ছিটা পড়ছে। এগিয়ে গেল অন্তুর দিকে। ক্ষুধার্ত পিশাচ যেমন রক্ত পেলে জলজলে হেসে ওঠে, ওরকম হেসে বলল, আব্বুকে দেখতে চাও, সুন্দরী? তার মানে তুমি আমার কাছে কিছু চাও? লেনদেন বোঝো? নেয়া দেয়া। তুমি কিছু চাচ্ছ, এর বদলে আমারও তো কিছু চাওয়া থাকতে পারে, তাই না? নেকাবটা খোলো, দেখি মুখটা। আমি তোমার মুখ দেখব, তুমি তোমার আব্বুর মুখ। পাথরে পরিণত হল অন্তু। নির্বাক চোখে দেখল পলাশকে। পলাশ এগিয়ে যায় আরেকটু ওর দিকে। বেখবর আক্রমণ করে বসে অন্তুর ওপর। খপ করে অন্তুর মেয়েলি হাত দুটো নিজের পশুর মতো থাবায় পুড়ে অন্তুর পেছনে আটকে ধরে। তার শরীরের সিংহভাগ ছুঁয়ে যায় অন্তুর নারী দেহ। অপর হাত দিয়ে অন্তুর বুকের ওপরে গলার নিচে লেহন করার মতো হাত বুলায়, যেমন করে কুকুর তার খাবার চাটে জিহ্বা দিয়ে, ঠিক সেইভাবে। অন্তু চোখ বুজে ফেলে, টপ টপ করে কয়েক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। চেঁচিয়ে ডেকে ওঠে, আল্লাহ! আর কথা বলতে পারল না মেয়েটা, নিঃশব্দে কেঁদে ফেলল ঝরঝরিয়ে, আমি খুলছি নেকাব। তার বদলে আব্বুকে দেখতে চাই।
দয়া করে ছেড়ে দিন আমায়, অন্তুর কণ্ঠনালীতে আটকায় এই নারকীয় জানোয়ারের কাছে অনুরোধ করতে, অথচ একদিকে সম্ভ্রম রক্ষা, অপরদিকে আব্বু। মেয়েটা আল্লাহর কাছে গোপনে কী সব বিচার দিল, আসমানের মালিক বিচার গ্রহণ করলেন কিনা কে জানে। পলাশের সরতে ইচ্ছে করছিল না, তবুও নিজেকে টেনে নিয়ে অল্প সরে দাঁড়াল যেন। অন্তু কাঁপছে, কান্নার সাথে তার হেঁচকি উঠছে। নিজেকে সামলে নিতে চেষ্টা করল মেয়েটা, অথচ ভেতরে যে নদী ভাঙন শুরু হয়েছে, নিজের ইজ্জতের ওপর যে অভিশপ্ত আশঙ্কার ছাপ ঘনিয়ে রয়েছে, কিছুতেই শান্ত হতে চাইছিল না ভেতরটা। হাত নেকাব অবধি উঠছে না খুলে ফেলতে। এতগুলো বছরে কোনোদিন কেউ মুখ দেখেনি তার, কিন্তু শরীরের ওপর ঘেন্না লাগছে। এই শরীরের বিভিন্ন জায়গা আজ নষ্ট হাতের ছোঁয়া পেয়েছে। নিজেকে একপেশে নষ্টা বলেই মনে হচ্ছিল তার। তবুও কেন যে নেকাব খুলতে হাত উঠছিল না মুখের ওপর। সন্ধ্যার আকাশে কুয়াশার আবরণ পরিবেশকে আরও গুমোট করে তুলেছিল। অন্তু দাঁড়িয়ে রয় ওভাবেই শক্ত হয়ে। পলাশের যেন ধৈর্যের বিচ্যুতি ঘটল। আবার এগিয়ে এলো অন্তুর দিকে, খুলবা নাকি টেনে খুলে ফেলব? আমি একটা কথা বলতেছি, ওইডার পিছনে সাহস দেখায় আবার চুপ কইরা আছো? ঠিক না। হাত বাড়ায় পলাশ। অন্তু দু কদম পিছিয়ে যায় আবার। পলাশ হাসে, তার হাসিতে হাতের লোমগুলো ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় অন্তুর। অন্তু কেন যেন জয়ের দিকে তাকালো একবার। কেন তাকালো জানা নেই, তবে খেয়াল করে দেখলে তার চোখে অল্প আশা দেখতে পাওয়া যেত, যেন যা সে জয়ের কাছে করেছে। কোনো যুক্তি নেই সেই আশার, তবুও অন্তুর বোধহয় সেই ভয়টা লাগে না জয়কে, যেটা পলাশের জন্য তৈরি হয়েছে এই কিছুক্ষণে। জয়কে সে চেনে, এতদিনে বহুভাবে অপমান করার পরেও জয় তার সাথে নোংরা আচরণ করেনি তেমন। তার এক মুহূর্তের জন্য মনে হল জয় বোধহয় ঠেকাবে। জয় আরাম করে বসে বিয়ারের ক্যানে চুমুক দেয়। তার সামনে কিছু ঘটছে তেমন খেয়াল পরিলক্ষিত হচ্ছিল না তার মাঝে। অন্তু চোখ বুজে হাসল। ধীরে ধীরে তার হাসি চওড়া হল। নিজের এমন বোকা আসার কথা ভেবে তাচ্ছিল্য এলো নিজের ওপর। জয় নাকি ওকে বাঁচাবে। আবারও অন্তুর কাছে প্রমাণ হয়ে যায় জয় এসবের পেছন প্রকটভাবে জড়িয়ে। আবার হাসল অন্তু। জয়ের চোখে মুখে সে স্পষ্ট লালসা দেখতে পাচ্ছে। তাকে একনজর নগ্ন অবস্থায় দেখার লালসা। পলাশ এগিয়ে এসে আবারও একদম কাছে দাঁড়ায়। জয় এবার নিষ্পলক তাকিয়ে রয় অন্তুর দিকে। তার কোথাও একটা জিদ উঠছে, আর কেউ অন্তুর চেহারা দেখবে, যেটা তার নিজের পছন্দ, এটার জন্য রাগ হল। অথচ বাধা দিল না এক নোংরা লোভে। এমনিতে মেয়েটার চোখ দুটো ছাড়া চেহারা দেখার উপায় নেই, এখন নেকাবটা খুলে ফেললে অন্তুর চেহারা দেখতে পাবে সে। কিচ্ছু বলল না, লোলুপ অভিভূত দৃষ্টি মেলে চেয়ে রইল অন্তুর দিকে। অধীর অপেক্ষা তার অন্তুর চেহারা অনাবৃত হবার। চেহারা দেখার চাহিদাকে ছাপিয়ে কেন জানি পলাশকে ঠেকানোর ইচ্ছে বা প্রয়োজনীয়তা কিছুই অনুভব করল না সে। মুহূর্ত খানেকের ব্যবধানে পলাশ ক্ষুধার্ত কুকুরের মতো আছড়ে পড়ে অন্তুর ওপর। অন্তুর বাহুটা জড়িয়ে ধরার সময় অন্তুর বুকের ওপরের ওড়নার প্রান্তটুকু পলাশের হাতের থাবায়। অন্তু হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে পলাশ অন্তুর হাতটা খামচে ছুঁড়ে ফেলে পেছনের দিকে। সজোরে আঘাত হানে হাতটা গিয়ে পেছনোর খচখচে দেয়ালে। সাথে সাথে জ্বলে উঠল হাতটা। নিশ্চিত চামড়া ছিলে রক্ত বেরিয়ে এসেছে। অন্তুর চোখে পানি, দৃষ্টির আর্তনাদ এতগুলো পুরুষের মাঝে কাউকে অল্প টলাল না। পলাশ অকথ্য ভাষায় গালি দিয়ে বলে, খোল শালি, ন্যাকামি মারাস। একটানে খুলে নয় বরং ছিঁড়ে ফেলে অন্তুর চেহারার আবরণটা।
অন্তুর গলা থেকে একটা সরু আহাজারি বেরিয়ে আসে। যেই আহাজারিতে চোখ তুলে তাকায় জয়, আর নজর ফেরায় না। পলাশ ঝটকা খেয়ে অল্প সরে দাঁড়ালো অন্তুকে ভালোভাবে দেখার জন্য। মেয়েটার কান্না থেমে গেছে, চোখের পাপড়ি ভেজা, অথচ পানি গড়াচ্ছে না। মুখটা লাল হয়ে আছে, চিকন ঠোঁটের কিনারা মাঝে মাঝে উত্তেজনায় কেঁপে উঠছে। তবে চোখ দুটো নিস্তেজ চেয়ে ছিল জয়ের নেশাক্ত দৃষ্টির দিকে। জয়ের দৃষ্টিতে শুধুই কামনাপীড়িত লালসা বোধ হয়। পলাশ হাসছে, তার হাসি কথা বলছে, বলছে জীবনে প্রথম হয়তো বহুল আকাঙ্ক্ষার বস্তু সামনে দেখতে পেয়েছে চোখ দুটো। সে অভিভূত, সে আসক্ত। নিঃশ্বাস জোরে জোরে পড়ছে পলাশের। আশপাশে কমপক্ষে 10-15 জন পুরুষ অন্তুকে গিলছিল। অন্তু তাকিয়েছিল জয়ের দিকে। হুট করে নজর ফিরিয়ে বিয়ারে ক্যান্টার পাশে রেখে ঘাড় ঘুরিয়ে হা করে শ্বাস ফেলল। অন্তু আবার হাসে, নিজের ওপর হাসে, নির্মম পরিণতি এবং পরিস্থিতির পেজাকলের সফলতার ওপর হাসল মেয়েটা। তা দেখতেও কান্না পাচ্ছে না। আব্বু বলতো, ছাগল যদি জবাই হয়ে গেল, সেটাকে কাবাব করা হোক, ঝোল রেঁধে খাওয়া হোক, অথবা কিমা করা হোক, ছাগলের কি আর কিছু যায় আসে? পলাশ হেসে উঠল এবার শব্দ করে, আরিব্বাস, তোমার বাপের ঘরে যে এরম একখান আইটেম আছে, জানলে কি আর বেচারা। অন্তুর চোখে আবারও সেই কাতরতা ফুটে ওঠে। পরিস্থিতিটা কেমন যেন। সে একটা মেয়ে, যাকে নিয়ে এই নির্জন ছাদে 15 জন পুরুষ বিনোদনে মেতেছে, তার বিনিময়ে সে তার আব্বুকে এক নজর দেখতে পাবে। জানা নেই কি অবস্থায় দেখতে পাবে। মন একদম ভালো কিছু আশা করছে না। অন্তু ধমকেছে কয়েকবার মনকে, মন ধমকের পরোয়াই করল না। সে অন্তুকে ফুটবল থেকে ফুটবল করে তুলছে, অথচ অন্তুর কান্না পেল না আর। নেকাবের একাংশ ছিঁড়ে পলাশের হাতে গেছিল, সেটা পলাশ ছুঁড়ে ফেলেছে। যে অংশটুকু অন্তুর গলায় পেঁচিয়েছিল, তা সে নিস্তেজ হাতে আস্তে করে খুলে ছাদের সমতলে ছেড়ে দিল। এখন শরীরে বোরকা আছে, সকলে দেখতে তাকে। বিষয়টা তেমন জটিল নয়। ওড়না করে, কিন্তু যে করে এসেছে নিজেকে সকল লালসানিহত দৃষ্টি থেকে নিজের নারী সত্তাকে। সেই অন্তুর জন্য কষ্টসাধ্য ছিল, খুব কষ্টকর। অন্তু প্রস্তুত হয় আমজাদ সাহেবকে যেকোনো হালে দেখার জন্য। অথচ কলিজার ভেতরটা এমন মুচড়ামুচড়ি শুরু করেছে, অন্তু বা হাতের তর্জনী ও মধ্যমা আঙুল সজোরে চেপে ধরে বুকের মাঝখানটায়। আকাশের দিকে তাকায়, ও আকাশের মালিক। কিসের অরাজকতা বিরাজ করছে আপনার সৃষ্টিজগতে? আপনার নির্লিপ্ততার শেষ কোথায়? এত কি করে সহ্য করেন? আপনি কেন আল কাহার, দমনকারী, শাস্তিদাতা নাম ধারণ করছেন না? কেন আল হালিম, ধৈর্যশীল নাম ধারণ করে বসে আছেন এইসবের পরেও? পাপীরা কেন আপনার ক্রোধের শিকার হয়ে ধ্বংস হয়ে যায় না? সে যাকগে, আপনি বিচার করবেন না হয় পোজে। আপনি তো পারেন সব সহ্য করতে। আপাতত আমাকেও সেই শক্তি দিন, এটা আমার দাবি রইল আপনার কাছে। হয় রেহাই দেবেন, অথবা সবর দেবেন আমায়। আমার দাবি মানতে হবে আপনাকে। সবর দিন আমায়, আপনার মতো সবর। মেয়েটার চোখের কোণা বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি শেওলার আবরণ জেগে ওঠা ছাদের সমতলে পড়ল। আসমানের মালিক শুনল কিনা তার ফরিয়াদ জানা নেই। দুজন দুপাশে ধরে আমজাদ সাহেবকে নিয়ে ছাদের ঘরে প্রবেশ করল। সেই জায়গাটি আলোকিত। তার পাশের অন্ধকারের ভেতর বসে আছে জয়। ঠিক যেন যাত্রাপালা দেখছে সে।
অন্তু অবশ পায়ে 2 কদম পিছিয়ে ছাদের কার্নিশের সাথে লেগে যায়। পুরো শরীরটা একযোগে ঝনঝন করে ঝাঁকি মেরে শিউরে উঠল। থরথর করে কাঁপে মেয়েটার শরীর। বাপের দেহ থেকে নজর সরিয়ে আকাশের দিকে তাকায় মেয়ে। ফুপানোর আওয়াজ আসে, কিন্তু চোখে পানি নেই। বাচ্চাদের মতো থুতনিটা ভেঙে এলো এবার। আর রক্ষে নেই। হাউমাউ করে কেঁদে উঠল অন্তু ছাদের এক কর্নারে টলমলে পায়ে দাঁড়িয়ে। আমজাদ সাহেব থরথরে কাপা হাতটা বাড়াতে চায়, চোখে মুখে আতঙ্ক, ডেকে ওঠেন অস্পষ্ট স্বরে, অন্তু। অন্তু চোখ বুজে ফেলে। আমজাদ সাহেবের মুখটা থেতলানো প্রায়। শার্টের অধিকাংশ ছেঁড়া। হাতে কাঁচা কাঁচা দাগ। টলছেন উনি, চোখ খুলে রাখতে পারছিলেন না। ড্রাগ দেয়া হয়েছে বোধহয়। মেহেদি রঙানো দাড়িওয়ালা থুতনিতে গভীর থেতলানো ক্ষত। কি দিয়ে মেরেছে এরা? অন্তু এবার গাল ভেঙে গা কাঁপিয়ে কেঁদে উঠল আকাশের পানে মুখ তুলে। অথচ তার কান্নার শব্দ নেই। শুধু দেখতে পাওয়া যাচ্ছে একটা অসহায় বাপ পাগলি মেয়ে তার ক্ষত বিক্ষত বাপকে দেখে পাগলের মতো কাঁদছে। ওই কান্নার ভাবুকটিতে যেকোনো পাথরে প্রাণ সঞ্চার হলেও হতে পারে। এদিকে মানুষ পাথরকেও গুঁড়ো করে কাজে লাগায়, কেটে রাস্তা বানায়। মানুষ গলবে কেন? পলাশ একজন মানুষ, দুহাত দুপা ওয়েলা সৃষ্টির সেরা জীব মানুষ। সেই গলবে কেন? গলল না সে। অন্তু দৌড়ে যায় আব্বুর দিকে। পলাশ ঝেপে পড়ে থাবা দিয়ে ধরে ফেলে অন্তুকে। অন্তুর পুরো শরীরটা আন্দোলিত হয় একবার পলাশের দেহের ধাক্কায়। মেয়েটা সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল, যেন একদম আগুনের তাপে পলিথিন যেমন কুঁচকে ঝলসে যায়, ঠিক তেমন। আমজাদ সাহেব কিছু বুঝলেন কিনা কে জানে। যতদূর সম্ভব করা ড্রাগ উনার শরীরে। কেন দিয়েছে? বাপকে টর্চার করলে ছেলে আসবে? এই জন্য কেউ এভাবে কোনো মানুষকে শারীরিক আঘাত করতে পারে? একদমই না। মানসিকতার ওপর ভিত্তি করে এক এক মানুষ প্রজাতির তৃপ্তি ও সন্তুষ্টি এক এক জায়গায়। তেমন মানুষ যদি পিশাচ প্রজাতির হয়ে ওঠে, সে নিশ্চয়ই অপর একজন মানুষের শরীরের ব্যথায় করে ওঠা চিৎকার এবং ত্বক বিদীর্ণ হয়ে বেরিয়ে আসা লাল তরল দেখে তৃপ্তি পাবে। এখানকার মানুষের মতো দেখতে প্রাণীগুলোকে মানুষ বলা এক ধরনের মূর্খতা। আমজাদ সাহেবের কোনো দিকে খেয়াল ছিল না। সে কেবল অবচেতন অথবা প্রায় অচেতন চোখে মেয়েকে দেখছিলেন। পলাশের হাতের বেষ্টনীতে গলা কাটা মুরগির মতো ছটফট করছে অন্তু। তার মাথা আলগা, বুকের ওড়না ঠিক নেই, মুখে পর্দা নেই। সহ্য করতে না পেরে টলমলে মাথাটা নামিয়ে নিলেন। ভিখিরির মতো ভিক্ষা চেয়ে উঠলেন, ও পলাশ। আব্বা আমার। আমার মেয়েটাকে ছেড়ে দাও আব্বা। ও বাচ্চা মানুষ। পাপ আমার ছেলে করেছে, আমি করেছি জন্ম দিয়ে। ও তো কিছু করে নাই আব্বা। তুমি কি করছো ওর সাথে? আমার মেয়ের পর্দা কই? ও ছোট মানুষ বাপ। ওরে ছাড়ো। তুমি আমাকে মারো, ও পলাশ। আমাকে মারো, দেখবে ঠিক অন্তিক আসবে। তুমি আমাকে আরো মারো, পলাশ। পলাশ শোনো, আমি আমার সব দিয়ে দেব। তুমি কত টাকা পাও, তার ডাবল ডাবল দেব। পলাশ তার বলা কিছু শব্দ বোঝা গেল, কিছু আর্তনাদ অস্পষ্ট জমা হল কুয়াশাচ্ছন্ন প্রকৃতির হাওয়ায় বোধ হয়। অন্তুর চোখে আজ ঝর্ণা নেমেছে, প্রাকৃতিক ঝর্ণাই বোধ হয়। পানির ধারা থামছেই না তো। জয় একদৃষ্টে চেয়েছিল আমজাদ সাহেবের দিকে। ওর ভেতরটা রাগে নাকি হিংসায় অথবা জিদে জ্বলে উঠল। মার খেয়েছিল। ভিপি নির্বাচিত হবার মাস কয়েক আগে ওকে মেরেছিল ছাত্রলীগের যুব সম্পাদক। যার বোনের ভিডিও বানিয়ে জয় মেয়েটাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল,
সেই ভাইয়ের নির্দেশে জয়কে শুধু জানে না মেরে হহুত মারা হয়েছে। শরীরে বিভিন্ন স্থানে বাস্যই গাঁথা হয়েছিল, তার ওপর লবণ না দিয়ে পার্টির ছেলেরা বিট লবণের গুঁড়ো ছিটাত। খুব চিৎকার করেছিল জয় বন্ধ ঘরে। কই কেউ তো বলেনি সেদিন, বাপ, ছেলেটাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না আমার জয়কে। ন্যাকামি যত্ত সব। সে কি বেঁচে নেই? সেসব আঘাতের দাগও এখন প্রায় মিলে গেছে শরীর থেকে। এখন ওর রাজ চলে পুরো দিনাজপুর সহ এই বাঁশের হাটে। ওর পিঠ বাঁকিয়ে হিপবোনের ওপরে কোমর সংলগ্ন কশেরুকাতে টান ফেলা হয়েছিল, তা চিকিৎসা করতে পিঠে স্টেইনলেস রড ঢুকিয়ে কতদিন হাসপাতালের বেডে মরার মতো ফেলে রাখা হয়েছিল ওকে। ওর তো বাপ মা কেউ আসেনি। বেশি পরিমাণ ড্রাগ দেওয়ার ফলে কান নাক এমনকি চোখের পানির সাথে রক্ত উঠে আসত। তার জন্য এভাবে কেউ কাঁদেনি। শুধু হামজা প্রতিবেলা ঢাকা মেডিকেল কলেজ যাতায়াত করত। তরু তখন ছোট প্রায়, সে থাকত জয়ের পাশে। কথাগুলো ভেবে কেমন কাতরে উঠল সে। আবার তাকালো আমজাদ সাহেবের দিকে। এই অবস্থায় মেয়ের জন্য এত ছটফটানি বাপের? বাপেরা কি এমনই হয়? সব বাপ? তাইলে তার বাপ কেন তাকে ফেলে রেখে ওপারে চলে গেছে? ফেলে গেছে তাকে এই দুনিয়ায় নষ্টামি করে বেড়ানোর জন্য? ঢোক গিলল জয়। তার ভেতরে কষ্ট হচ্ছে, তা বুঝে অবাক হল। অল্প অল্প হিংসা হচ্ছে, অন্তুর ওপর ঘেন্না আসছে। ওই মেয়ে বহুতবার অপমান করেছে ওকে ভার্সিটিতে। আজ অন্তুও অপমান হয়েছে, বাঁচাতে যায়নি ও। পলাশের কানে আমজাদ সাহেবের আর্তনাদ গেছে, শুধু কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারেনি। পলাশ হাসল, কাকা। ডাক্তার, কসাই আর আমরা যদি মানুষের অনুরোধে গলি, তাইলে এসব পেশা ছেড়ে ট্রাস্ট এনজিও খুলতে হবে, যেখানে মানুষ গরু সব ধরনের প্রাণীর জান বাঁচানো হবে, তাদের সব ইচ্ছা পূরণ করা হবে। ডাক্তার প্রতিদিন হাজার রোগীর মৃত্যুর ঘোষণা দেয়, হাতের পালস চেক করে, তাদের মাঝে সব রোগীর আত্মীয়রাই চেঁচায় কাঁদে, সেখানে কোনো একজনের কাদা বিশেষ লাগার চান্স আছে? কসাইয়ের ক্ষেত্রেও তাই। সব গরুই ছটফটায়, উঠে পালাতে চায়, তাই বলে কি সে জবাই করে না? আমাদের কাহিনীও সেম। আপনার মাইয়াডারে ভাল লাগছে। সুন্দরের কাছে সকলে কাবু, আমিও। মাইয়াডারে দেন, সব মাফ। আমজাদ সাহেব চুপ রইলেন। উনার বোধশক্তি রাগের প্রভাবে বিলুপ্ত প্রায়। চারপাশ অন্ধকার দেখছিলেন। শুধু একবার পলাশকে দেখেছেন, পরের বার মেয়েকে। এবার আর পারলেনই না, ঢলে পড়লেন মেঝের ওপর। টিপ করে আওয়াজ হল, যখন তার মাথা ছাদের ওপর পড়ল। অন্তু ছটফটিয়ে ওঠে আবার। পলাশ আরও শক্ত হাতে চেপে ধরে হাতটা। অন্তুর কাঁধে মাথা রাখে জোর করেই। কুকুর যেমন গন্ধ শোকে, ওভাবে নাক টেনে বিশ্রী আওয়াজ করে মুখ দিয়ে। অন্তু মনেমনে বারবার আল্লাহকে ডেকে উঠছিল। তার হাতের যেখানটায় পলাশ চেনে ধরেছিল, সেখানকার শিরাগুলো ফুলে উঠেছে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অন্তুর এরই মাঝে নিজের ওপর তাচ্ছিল্য হয়। সিনেমায় এমন দৃশ্য দেখে মানুষ, বাস্তবে তো আড়ালে ঘটে এসব, তাই মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পায় না। আচ্ছা, আখির সাথে কি হয়েছিল? এরাই কি করেছিল সেসব? যারা এদের শিকার হয় তারা আর বেঁচে থাকে না মানুষকে তাদের ওপর হওয়া অত্যাচারের বর্ণনা করার জন্য। তাই মানুষ কঠিন সত্যিগুলোকে আজ সিনেমার দৃশ্যের নাম দেয়। পলাশ হাত ছেড়ে এক হাতে অন্তুর চুলগুলো মুঠো করে ধরে, অপর হাতে অন্তুর কোমরটা পেঁচিয়ে ধরতেই জয় বলে উঠল, ছাড়েন, ভাই। পলাশ মজা হিসেবে নিল, শুনল না। জয় মনোযোগ দিয়ে হাতের নখের কোনা কামড়ে বলল, ছাড়েন, ছাড়েন।
ছেড়ে দেন ওকে। চোখ তুলে তাকালো এবার। অন্তু চোখ বুজে আছে। ঝোড়ো ঝোড়ো করে পানি পড়ছে মেয়েটার চোখ বেয়ে। ঘেন্নায় চেহারাটা কুঁচকে আছে। জয় ডেকে উঠল, পলাশ ভাই, ছাড়েন ওরে। ও বিরক্ত হচ্ছে মনে হয়। পলাশ বলল, চা। থামো তো বাপ, পাগল টাগল হইলি নাকি? চুপচাপ গিলে যা আপাতত, পরে ভাগ দেব। জয় উঠে এগিয়ে গিয়ে শান্ত হাতটা পলাশের হাতের ওপর রাখে, চা। ছাড়েন ওকে। ছাড়তে বলতেছি আমি। উজ্জ্ব লুকানো জিদ জয়ের স্বরে। পলাশও জিদ করে শক্ত করে চেপে ধরতে যায় জয়কে। ওর ছেলেরা পজিশন নিচ্ছে নিজেদের। আচমকা জয় জানোয়ারের মতো গর্জে উঠল, ছাড়। ছাড়তে বলতেছি না, ছাড়। পুরো রুফটপ কম্পিত হয় সেই স্বরে। একদম গুমোট হয়ে উঠল পরিবেশটা। ক্ষেপা মহিষের মতো শ্বাস ফেলল জয়। পলাশের হাতটা খামছে ধরে অন্তুর কোমর থেকে সরিয়ে দেয় জয়। তার চেহারা দেখতে তখন মানুষের মতো লাগছিল না, দাঁতে পিষে আবার সামলাল। অন্তুর হাতটা এখনো পলাশের থাবায়। জয় পলাশের হাতের ওপর নখ গেঁথে দিয়ে দাঁতে দাঁত ঘষে নিজেকে সামলাতে চেষ্টা করল যেন, ছেড়ে দেন পলাশ ভাই, জিদ উঠতেছে আমার। পলাশ হেসে উঠল, জয়, আমি জানি তুই ক্ষেপা। তবে একদম বোকা না। কিন্তু এখন এইরকম বোকামি করতেছিস কেন ভাই? কার সাথে কি করতেছিস, হুঁশ আছে? একটা মাগিরে ছাড়াইতে তুই কেমনে কি জয়? আমার সাথে? জয় পলাশের হাত মুচড়াতে মুচড়াতে বলল, ব্যাপার সেইটা না, পলাশ ভাই। আপনি ওরে ধরেন, সমস্যা তো নাই। আপনার ইচ্ছে হইছে, আপনি ধরবেন। ধরবেন, এরপর যা মনে চায় করবেন। পারলে টেনে টুনে ছিঁড়ে ফেলবেন। অ্যাবসিউলুটলি আই জাস্ট ফাকিং ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট আপনি আমার কথা শুনবেন না? ভিতরে কেমন জানি সুর নাচতেছে ভাই। মন চাচ্ছে সবগুলারে একদম সেচে ফেলি। আপনার ইচ্ছে হইছে, আপনি ওরে ধরবেন। কিন্তু আমি যে বললাম, ছাড়েন। এই কথা মানার জন্য ওকে ছেড়ে দেয়ার ছিল। ওকে ধরাটা সমস্যা না। আমি যে বললাম, ছাড়েন, এইটা আপনি শুনতেছেন না, এইটা সমস্যা। একবার না, কয়েকবার কইছি ছাড়তে। পলাশের লোকেরা ক্ষিপ্র পায়ে এগিয়ে আসে জয়ের দিকে। চারপাশে তখন ঘন অন্ধকারের কুয়াশারা ভিড় জমিয়েছে। জয় খিচে টান মেরে অন্তুকে ছাড়িয়ে নেয় পলাশের হাত থেকে। পলাশ অল্প ছিটকে পড়ল। জয় পেছনের শার্ট উঁচিয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে হাতে রাখতেই সকলে একটু পিছিয়ে গেল। অন্তু দৌড়ে গিয়ে বসে পড়ে আব্বুর পাশে। অল্প আলোতে দেখতে পায় আব্বুর কানের কাছটায় বিভিন্ন স্থানে পুড়িয়ে দেয়া হয়েছে। সিগারেট ঠেকিয়ে পোড়ানো হয়েছে। ত্বক ঝলসে গেছে সেসব স্থানের। অন্তু পারল না বুকে ছুরি বসিয়ে বুকের আটকে আসা শ্বাসকে হালকা করতে। চোখের সামনে ভাসছে, যখন আব্বুর কানে জ্বলন্ত সিগারেটের হলকা চামড়া বিদীর্ণ করে ক্ষত তৈরি করছিল, তখন কেমন লেগেছিল আব্বুর। আর্তনাদ করে থামতে বলেছিল ওদের। অন্তুর মাথাটা ঘুরে আসে, বুকে মনে হল গবগবিয়ে রক্ত বয়ে যাচ্ছে, গভীর ক্ষত, গভীর। অনবরত তীব্র যন্ত্রণারা সরু সূচের ন্যায় খোঁচাচ্ছে। জয় পিস্তলের ব্যারেল টেনে বুলেট লোড করে নিল। পলাশের চোখ মৃদু আলোতে জ্বলজ্বল করে উঠল। মুখে সেই প্যাচপ্যাচে হাসি, যা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে। যেন সূর্যগ্রহণের রাত, তার ওপর পলাশের মৃদু আওয়াজের অমানুষিক হাসি রাতটাকে কলুষিত নাম দিচ্ছিল। পলাশ বলল, জয়। আমি কিন্তু পলাশ জোয়ারদার। আমার মাথা সব সময় ঠান্ডা, বাপ।
একদম বরফের মতন ঠান্ডা। আমার ইশারায় মানুষও ঠিক ওইভাবেই রক্ত জমাট বেঁধে মরে, হা হা হা। জয় হেসে ফেলল, পিস্তলের মুজেল দিয়ে গলা চুলকে বলল, পরশুদিনের ভোটকেন্দ্রে আপনার মতো পলাশ আর মাঝারের মতো খানকির ছাওয়াল যদি 2000ও উপস্থিত থাকে। আমি জয়, আমির 1000-1000-এর জন্য 100 করে লাশ বিছাব। তাই দেখবেন বাকি 900রা ওদের জানাজায় উপস্থিত হবে, গণ্ডগোল করার কেউ থাকবে না, কেউ অন্তত নির্বাচন চলাকালীন সময়ে। সুষ্ঠু, স্বাভাবিক ভোটে হামজা পাটোয়ারি পরশুদিন মেয়র নির্বাচিত হবে। জয় পিছিয়ে এসে অন্তুর কাছে ঝুঁকল, আরমিন, দ্রুত ওঠাও তোমার বাপকে, আমরা বের হব জলদি। দ্রুত। কথা শেষ হল না, এক খাবলি থুতু এসে মুখে পড়ল জয়ের। অন্তু বলে উঠল, তোর মতো জানোয়ারের বাচ্চার সাহায্য লাগবে শেষ পর্যন্ত আমার? তুই তো জারজ রে, তোর কারো বাপকে বা মেয়েকে বাঁচাতে হবে না। পলাশের সরু হাসির আওয়াজ পাওয়া গেল, সাথে লোকগুলোও হাসছে। জয় আরও চমৎকার করে হাসল, মুখের ওপর থেকে থুতুটা মুছতে অন্তুর ঝুলে থাকা ওড়নার প্রান্ত তুলে নিল। তা দিয়ে সযত্নে থুতুটুকু মুছে আরও সুন্দর করে হাসল, তুমি আমায় থুতু দিলে, তোমাকেও থুতু দেবে লোকে, সত্যি বলছি। তবে সেসব ঋণ মিটমাট পড়ে হবে। এবার একটু আওয়াজ নিচু করল জয়, কিন্তু এখন ওঠো জলদি। হাজার হোক, আমি একা। পিস্তলেও যদ্দূর সম্ভব বড়জোর 2টো বুলেট আছে। আমি ফাইটিং পারি না অত ভালো। ওঠো, দ্রুত ওঠো। আমি সাহায্য করব বাপকে ওঠাতে। চলবে।